ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে ৬টা মানে সময় জেলা থেকে সরাসরি রাত শুরুতেই নজর রাখবো কালীপুজোয় এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটানো হয় আর তাতেই লাঠি পেটা। কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মঙ্গলবারই তার বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের মধ্যে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়েই রাজনীতির হাওয়া গরম। কোচবিহার শহরের রেল গুমটি এলাকা, এখানেই পুলিশ সুপারের বাংলো। সোমবার কালীপুজো রাতে এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটাচ্ছিলেন স্থানীয় কয়েকজন। অভিযোগ, এর জন্য তাদের লাঠিপেটা করেন কোচবিহারের এসপি। এ নিয়ে পরের দিন অর্থাৎ মঙ্গলবার এসপি বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 10 বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রুজু হয়েছে। এদিন ধৃতদের মধ্যে 3 জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। বাকি 7 জনের মধ্যে 5 জনের পুলিশ হেফাজত এবং 2 জনের জেল হেফাজত। এখানে পুলিশ যেটা মামলা দিয়েছে যে এরা হচ্ছে রাস্তা অবরোধ করেছে, কিন্তু আমরা রাস্তা অবরোধের কোনো ধারা এই মোকদ্দমায় দেখতে পাইনি। পুলিশ মামলা দিয়েছে এরা নাকি খুন করবার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল এবং কিছু পুলিশ কর্মীকে মারধর করেছিল, সরকারি কাজে বাধা দিয়েছিল এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছিল। কিন্তু পুলিশ সিজার লিস্টে সেই সমস্ত কিছু পাঠায়নি। এই ঘটনা ঘিরে রাজনীতির হাওয়া গরম। ময়দানে নেমেছে বিজেপি। বুধবার কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ দেখায়। হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে? একটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ। সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে। বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে, তো সেটা তো কোর্টে গিয়ে বলতে পারে। এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবসময় একটা সন্দেহ থাকে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে ধৃতদের জেল হেফাজত। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত 4 জনের জেল হেফাজত। ধৃতদের 5 দিনের জেল হেফাজত দুর্গাপুর আদালতে। পুলিশ করা হয়েছিল, তাদের বেল পিটিশন তারা মুভ করেছে, বেল অ্যাকর্ডিংলি রিজেক্ট হয়েছে। ওরা পুলিশ টিআই প্যারেড চেয়েছিল, যেটা আমরা আগে ইনিশিয়ালি আমাদের যেদিন 12 তারিখে মুভ করেছিলাম আমরাও টিআই প্যারেড চেয়েছিলাম। তো টিআই প্যারেড আজকে অ্যালাউ করেছে। 24 তারিখ টিআই প্যারেড হবে 5 জনের, কারণ ওর যে বন্ধু ছিল তাই অলরেডি আইডেন্টিফাইড, তার টিআই প্যারেড হচ্ছে না। পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং ছিল বিটুইন দি পার্টিস, মানে ভিকটিম প্লাস তার বন্ধু, এই রিলেটেড কোনো চ্যাট যদি থেকে থাকে বা সেটা যদি ডিলিট হয়ে থাকে সেটা যেন রিট্রিভ করতে পারে শুধু কোর্ট অর্ডার এবং কোর্টের ইন্টারনেট থেকে, কোর্টের সামনে বসে, ম্যাজিস্ট্রেটের সামনে বসে, সেটা কোর্ট অ্যালাউ করেছে ফর দি সেক অফ ইনভেস্টিগেশন। 27 তারিখে আবার ফার্দার ডেট গত ডেটের আগের ডেটে আমরা 2 জন অ্যাকিউজ পারসনকে প্রোডাকশন করানো হয়েছিল। তারা গতকাল তাদের স্টেটমেন্ট লানের ম্যাজিস্ট্রেটের কাছে বলেছেন। বাকি যে 5 জন অ্যাকিউজ পারসন ছিল তাদেরকে আজকে প্রোডাকশন করা হলো। আজকে বেল মুভ করেছিল ডিফেন্সের থেকে, আমরা সেই বেলের অবজেকশন দিয়েছি। তার বেল পেয়ারটা ছিল আজকে বেশি স্ট্রং। আমার যেটা মনে হলো তার অ্যালিগেশন ছিল বা পয়েন্ট ছিল যে তার ক্লায়েন্ট রেপ করেনি। তো আমি আমাদের সিরিজ এভিডেন্স খুলে পেজ ওয়াইজ দেখিয়ে দিয়েছি যে কে কার কি ইনভলভমেন্ট আছে। ইনভেস্টিগেশন জেনুইনলি এগোবে, যেটা সত্যি সেটা সামনে আনার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এই মামলায় আর কোনো ধোঁয়াশা নেই। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চার্জশিট দেওয়ার। আমাদের আজকে একটা প্রেয়ার ছিল টিআইপির, সেই টিআইপির প্রেয়ারটা আমাদের কোর্ট লাইন করে অ্যালাউ করেছেন এবং 24 তারিখে মেয়েটি জেলে গিয়ে তার টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড হবে। আর এবার নজর রাখবো উলুবেড়িয়ায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণে হুমকি, মারধর আর এই ঘটনায় এবার আরো একজন গ্রেপ্তার। কাকে গ্রেপ্তার করা হলো আরো ডিটেইল আপডেট জানাতে পারবে সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, এই ঘটনায় আগেই অভিযুক্ত হোমগার্ড সহ 2 জন, এবার পাকড়াও কে? এবারে কিন্তু যে মূল অভিযুক্ত যে হোমগার্ড তার কিন্তু ভাগ্নে শেখ সম্রাটকে কিন্তু উল্লেবেড়িয়া সিজবেড়িয়া নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর। হাসপাতালে শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে সেদিনকের কিন্তু সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজকে দেখেই কিন্তু এই অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং আজ উল্লেবেড়িয়া আদালতে তোলা হলে তাকে কিন্তু 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেবেড়িয়া মহকুমা শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেই কিন্তু এক জুনিয়র চিকিৎসককে হেনস্থা, মারধর এবং ধর্ষণের হুমকি দেওয়া এবং অভিযুক্ত হোমগার্ড বাবুলাল শেখ বাবুলাল ও একজনকে আগেই গ্রেপ্তার করেছিল। আরো
আরো এক গ্রেপ্তার হলো। এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করলো উলুবেড়িয়া থানার পুলিশ। বেশ, একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। আমার হাত মুছে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। আর এই ঘটনায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, মারধরে একেবারে তুলকালাম অবস্থা। উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ আর তাতেই তুলকালাম পরিস্থিতি। পাঁচলায় এসপি গ্রামীণ অফিসের সামনে বিজেপির বিক্ষোভ, দেখাচ্ছি সেই সময়কার ছবি। আর উলুবেড়িয়া জুনিয়র ডাক্তারকে ধর্ষণে হুমকি, মারধরের অভিযোগ, গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। উলুবেড়িয়ার ঘটনা নিয়ে চড়া সুর শুভেন্দু অধিকারীর, সোশ্যাল মিডিয়ায় সরব বিরোধী দলনেতা। সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি। আর শুভেন্দু অধিকারীর পোস্টের জবাবে তীব্র আক্রমণ তৃণমূলের। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের প্রসঙ্গ টেনে নিশানা। উলুবেড়িয়ার ঘটনা খারাপ। ইতিমধ্যেই মূল অপরাধী যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, যিনি আজকে এই ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলছেন, এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে কি মিথ্যার বেশাতি করেছিলেন? আরজিকর নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন। সুপ্রিম কোর্টের মনিটরিং এ শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে, সিবিআই তদন্ত করেছে, তারপরেও মিথ্যাচার করেছেন, বিচার হয়নি বলে। গুজরাটের বিলকিস বানুর ধর্ষকরা যাদের মালা পরিয়ে বিজেপি বলে তোমরা সনাতনী ধর্ষক, আর এর রাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে। ওদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আর এবার নজর রাখবো শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের দিকে, কারণ সেখানে শিশু চুরির ঘটনা ঘটে গেল। কিভাবে ঘটলো এই ঘটনা? বৃহস্পতিবার কোন্নগরের বাসিন্দা সন্তানের জন্ম দেন, আর আজ হাসপাতাল থেকে শিশু কন্যাকে নিয়ে চম্পট। কে এই কাজ করলো, কার বিরুদ্ধে এই অভিযোগ? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রানা রয়েছে। তবে তার আগে আরো একবার জানাই, শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে শিশু চুরির ঘটনা। দেখুন, সেই মহিলার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে। দেখাচ্ছি সেই ছবি। এই মহিলাই সদ্যজাতকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু কে এই মহিলা, কিভাবে এই ঘটনা ঘটলো, আরো ডিটেল আপডেট জানাতে পারবে রানা রয়েছে আমার সঙ্গে। রানার কাছ থেকে জানবো, তার কারণ বৃহস্পতিবার কোন্নগরে বাসিন্দা সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু তারপর এই ঘটনা কিভাবে ঘটলো? সিসি ক্যামেরা ফুটেজে যাকে দেখা যাচ্ছে সেই মহিলা কে চিহ্নিত করা গেছে, এখনো পর্যন্ত জানা গেছে? একদমই তাই। দেখো, যে সিসিটিভি ক্যামেরা যে ফুটেজটা মানে তুমি দেখতে পাচ্ছ, সেই ফুটেজ ধরেই কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ তোমার ঘটনা ঠিক 12টার সময় ঘটেছিল, যে এই কোন্নগরের যে মা, সে তার সদ্যজাত শিশুকে নিয়ে যখন হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যখন যাবে, সেই সময় সে ওয়েটিং রুমে বসেছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সেখানে এই যে মহিলাকে দেখা যাচ্ছে, এই মহিলাটাকে এই মহিলা সেই শিশুটিকে নিয়ে কোলে নিয়ে সে আদর করার অছিলায় সে নিয়ে পালিয়ে যায়। এরপরই শ্রীরামপুর থানার পুলিশ কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তারা নাকা চেকিং শুরু করে। ঘটনায় ইতিমধ্যে ওই মহিলাকে পুলিশ আটক করেছে, যার পরিচয় পাওয়া যাচ্ছে জারিনা বেগম। তার বাড়ি হচ্ছে হুগলি জাঙ্গিপাড়া থানার ফুরফুরা শরীফে। কিন্তু রানা, কেন এই কাজ সে করলো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? কি কারণ?
এখনো পর্যন্ত পুলিশ যেটা মানে যে তদন্ত করছে সেই তদন্ত থেকে যেটা উঠে আসছে যে এই মহিলার নামে আরও একাধিক কোনো অভিযোগ আছে কিনা বা এইরকম আগেও কোনো এই যে শিশু যে চুরি চক্রে মানে সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও কিন্তু যেমন পুলিশ খতিয়ে দেখছে। মানে পাশাপাশি এই মহিলা কিন্তু তার সঙ্গে একটা অভিনয় করেছিল যে একটু আদর করার অছিলা নিয়েই কিন্তু সে তার মায়ের কাছ থেকে শিশুকে নিয়ে বেরিয়ে যায়। বেশ রানা, অবশ্যই নজর থাকবে। উদ্ধারকারী পুলিশ অফিসারকে পুরস্কৃত করেন এসপি অমিত জওয়ালগি। 7 দিন হয়েছে সিজার হয়েছে আমার আজকে ছুটি ছিল, ছুটি করিয়ে নিচে আমি নিয়ে এসে বসিয়েছিলাম, বসিয়ে গাড়ি করতে গেছি আর একটা মুসলিম বউ এসে বসেছিল ওর কাছে, বসে বলে আমাকে একটু বাচ্চাটা দেবে। আমার বউ তো বুঝতে পারিনি, বৌদিটা ওর বাচ্চাটাকে দিয়ে ওর কোলে দিয়ে দিয়েছে, ওর একটুখানি নেবো, আমারও মেয়ের বাচ্চা হয়েছে না, ও শিশিতে আছে 6 মাস ধরে, একটু দেবে আমার ইচ্ছে করতে দিয়েছে, ওকে নিয়ে পালিয়ে গেছে। সদ্যজাতের আত্মীয়ের বক্তব্য শোনাচ্ছিলাম আর উদ্ধারকারী পুলিশ অফিসারকে পুরস্কৃত করেন এসপি অমিত জওয়ালগি। ঠিক আছে। ট্রাফিকের যে অফিসার আমাদের এই কাজটা করেছে, কাজ মানে প্রম্পটনেস, সাথে সাথে নাকার চেক করা, ছবি মিলিয়ে একজনকে ডিটেন করা, এত তাড়াতাড়ি কাজ আপনারা হয়তো সিনেমার শুনে দেখেন। তো সেইটার জন্যই ওকে মাননীয় সিপি স্যার ওনার তরফে আপাতত 10,000 টাকা একটা রিওয়ার্ড মানি ওনাকে এবং তার টিমকে আমরা দিচ্ছি। পরবর্তীকালে এমনি নর্মাল প্রসেসে যেটা রিওয়ার্ড হয় সেটা দেওয়া হবে। তার জন্য আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনের তরফ থেকে খুবই আনন্দিত বোধ করছি। নজর রাখবো এবার মালবাজারের দিকে। একটা ভিডিও দেখাবো আপনাদের, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল। প্রাক্তন চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর। দেখুন, অজয় লোহার তৃণমূলের কাউন্সিলর আর এদিকে স্বপন সাহা। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। কি দেখা যাচ্ছে এখানে? উত্তেজনার পরিস্থিতি। একদিকে ভাইরাল করার অভিযোগ উঠছে, অন্যদিকে এআই দিয়ে ভিডিও তৈরিরও অভিযোগ উঠছে। কিন্তু আসলে ঠিক কি ঘটেছে রকি জানাতে পারবে আমাদের। রকি, অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছে? এই যে ভাইরাল ভিডিও, তা কি সত্যি? সোনিয়া, তোমাকে প্রথমে বলে রাখতে চাইব, মালবাজার পৌরসভার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর অজয় লোহার, তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে তিনি দুজন মহিলার সঙ্গে একটি রুমের মধ্যে রয়েছে এবং অশালীন অবস্থায় রয়েছে। এই ধরনের একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়ায় মালবাজার এলাকায়। অজয় লোহারের অভিযোগ যে প্রাক্তন তৃণমূল যে চেয়ারম্যান রয়েছে মালবাজারের, স্বপন সাহা, সেই ভিডিও ভাইরাল করেছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এদিন তার মা এবং স্ত্রী তার সঙ্গে কথা বলতে যায় বলে অভিযোগ। এই সময় কিন্তু স্বপন সাহা তার উপরে হামলা চালায় অজয় লোহার, এমনটাই কিন্তু অভিযোগ করেছে। পাল্টা অভিযোগ করেছে সেখানে স্বপন সাহা। তিনি জানান যে তার দলবল নিয়ে এসেছিল, তার মা এবং বউকেও নিয়ে এসেছিল। সেই সময় কথা বলতে এসে তার উপরে চড়াও হয় এবং তাকে কিন্তু পাথর দিয়ে এবং বিভিন্ন জিনিস দিয়ে মারধর করা হয়। আর সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে এবং সেখানে ঘটনার পর কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের তরফ থেকেই কিন্তু থানায় এফআইআর করা হয়। এর পাশাপাশি বলে রাখতে চাইবে, এই ঘটনা ঘটার পর রীতিমতো শোরগোল পড়ে যায়। ইতিমধ্যে যা জানা গিয়েছে, গভীর রাতে নেতা মন্ত্রীদের উপস্থিতিতে এই ঘটনার মিটমাট করে নিয়েছে দুই পক্ষ। কিন্তু এটা পরিষ্কার যে তৃণমূলের গোষ্ঠী কুন্দল এর থেকে প্রকাশিত। বেশ অবশ্যই নজর থাকবে। আমার এক ভিডিও বানায় এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সাহার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হয়েছে। ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে, মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে। এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই, আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে রক্ত হয়ে গেছে। ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ, এরা দুইজন, আর স্বপন শাহ আর তার বাপ্পা যে ড্রাইভার, তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে বিষয়ে আমি কিছু জানি না, এটা 23 সনের ব্যাপার। যদি আমি করা হতো, আমার যে সময় খুব দিন গেছে সে সময়ই করতাম। আমি এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু জানি না। আচানকই মানে আমাকে আক্রমণ করলো, প্রাণনাশের হুমকি দিল। আমি থানায় এসেছি যে তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে। খুব মিথ্যা কথা এটা। ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে।
মহেশতলায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা। মহেশতলার গোপালপুর মালিপাড়ায় এই ঘটনা ঘটে। মত্ত অবস্থায় দুই প্রতিবেশী যুবক বরুণ মণ্ডল ও চিরঞ্জিত মিত্রের বচসার, সেখান থেকে একেবারে হাতাহাতির পরিস্থিতি। এরপর ভাই শুভঙ্করকে ডাকে চিরঞ্জিত, আর দুজনে মিলেই বরুণকে বেধড়ক মারধর করে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মৃত্যুর জেরে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, র্যাফ। অভিযুক্ত দুই ভাইকে পাকড়াও, খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ। দুই ধৃতের 29 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আমার বাবা আসছিল কাজ দিয়ে, এসে একটু ড্রিঙ্ক করেছিল, একটু গালাগালি হয়েছিল, দুজনের মিডিলে কথা কাটাকাটি হয়েছিল। ওই কথা কাটাকাটির মধ্যেই এবার সবাই ছাড়াছাড়ি করিয়ে দিয়েছিল। তার মধ্যে আমার বাবাকেও পাঠিয়ে দিয়েছিল, এই ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছিল। আর তার মধ্যে আমার বাবাকে ওখানেই মারতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, ওদের সাথে কোনো আমাদের রিলেশানই নেই বা কোনো কথাবার্তা নেই। একে শরীরে কিছু ছিল না। ঠিক আছে, রোগা বুকের মধ্যে এমনিভাবে পা তুলে দাঁড়িয়েছে, লাঞ্চ ফ্যাটিয়ে দিয়েছে ভেতরে। এই একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বরুণ, এবং কালকেও অত্যধিক মানে হি ওয়াজ ইন ডিপ ইনএব্রিয়েটেড স্টেট। সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না, এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফার করেছি সেটা পেয়েছি। সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা, তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে তাদের একটা স্কাফলিং, এবং হি সাকাম টু ইনজুরিজ। প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি। পোস্টমর্টেম আজকে হবে। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে। আর এবার নজর রাখবো মিরিক যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। খাদে গাড়ি পড়ে যায়, আর খাদে গাড়ি পড়ে গিয়ে প্রাণ চলে গেল 3 জনের, আহত বেশ কয়েকজন। নেপাল থেকে মিরিক যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে, কিন্তু ঠিক কি ঘটেছিল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানবো। তবে তার আগে আরো একবার জানাই, মর্মান্তিক দুর্ঘটনা। মিরিক যাওয়ার পথে খাদে গাড়ি পড়ে যায়, আর খাদে গাড়ি পড়ে 3 জনের প্রাণ চলে গেল, 16 জন আহত। এই ঘটনা ঘটে যখন নেপাল থেকে মিরিক যাওয়া হচ্ছিল। 16 জন আহত বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, যারা আহত তাদের শারীরিক অবস্থা কিরকম সেটা যেরকম জানতে চাইবো, পাশাপাশি কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, একেবারে কাকর ভিটা থেকে প্রায় 19 জন যাত্রীকে নিয়ে একটি টাটা সুমো যাচ্ছিল মিরিকের পথে, এবং বেশিরভাগই যাচ্ছিল যেহেতু কালকে ভাইফোঁটা রয়েছে সেজন্যই। এবং যেসব নিত্যযাত্রী যাচ্ছিলেন তারা কিন্তু মিরিকের উদ্দেশ্যেই যাচ্ছিলেন, এবং পাহাড়ি চড়াই রাস্তা কুটুম, সেখানেই কিন্তু সামনের দিক থেকে গাড়ি আছে, এবং এই যে 19 জন যাত্রী ছিল সেই গাড়ির যে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক, এবং তারপরেই প্রায় 150 ফিট নিচে খাদে পড়ে, এবং সেখানে এই কার্যত কিন্তু 3 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং আহতদের উদ্ধার করে পানিঘাটা ফাঁড়ির পুলিশ তাদেরকে প্রথমে কাউকে সংলগ্নবর্তী মিরিক, পানিঘাটা এবং নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসে, এবং প্রায় 6-7 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যারা মূলত দুর্ঘটনায় গুরুতর জখম, এবং তাদের অবস্থা স্থির রয়েছে। এবং যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন নেপালের বাসিন্দা এবং 1 জন নকশালবাড়ি বাসিন্দা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মূলত পাহাড়ি রাস্তায় কিছুদিন আগে দেখা গিয়েছিল গাড়ি থেকে নামতে গিয়ে 2 জন ঘটনাস্থলে মৃত্যু হন, এবং 5 বন্ধু সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়। আরও দেখা যাচ্ছে যে আজ সেখানে কিন্তু মিরিক যাওয়ার পথে ফের এক দুর্ঘটনা ঘটছে। মূলত তুমি জানো যে কিছুদিন আগে উত্তরবঙ্গ বিশ্বজিৎ, ये गाड़ी लगभग हर रोज जाता था, वो मिरिक जाता था, वो काकरविता से मिरिक जाता था। आज भी वैसे गया था, और सुनने में आया कि वो नलडाना में वो गाड़ी का ब्रेक नहीं लाके बैक होते समय वो पूरा खाड़ी में गया। लगभग 12-15 जन आदमी था। 12-15 जन में 3 जन को अभी डेट हुआ ऐसा सुनने में आया, और घायल भी बहुत लोग हुआ। अभी सबका ट्रीटमेंट चल रहा है। আর মধ্যমগ্রামে বাসের রেশারেশি, আর তাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। স্কুটারে থাকা ছাত্রীকে পিষে দেয় L238 রুটের বাস। হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত ঘোষণা। ছাত্রী মৃত্যুর প্রতিবাদে বাসের স্থানীয়রা ভাঙচুর চালায়। বন্ধুর স্কুটারে ক্লাস 10-এর ছাত্রী যাচ্ছিল, আর ছাত্রীর বন্ধু জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মানে স্কুটি করে,
গাড়ি থেকে পড়ে যায়, পেছনে L238 ছিল, রানিংয়ে মেরে দিয়ে বেরিয়ে যায়, মেয়ে স্পট ডেথ হয়ে যায়। আর ছেলেটা এখনো জানি না কি আছে না কাছে, আমি দেখিনি, আমি যে ছেলেটার সাথে ছিল। L238টা রাত চালানোর জন্যই অ্যাক্সিডেন্ট। ন্যায় চেয়েছিলাম, আচ্ছা 5 ঘন্টা ধরে আমরা ন্যায় চেয়েছিলাম, পাইনি বলে আজকে আমরা নিয়ে হাতে আমাদের প্রশাসন হাতে তুলে নিতে হয়েছে। কিন্তু এখন এরাই আমাদের লোকজনকে সব তুলে নিয়ে চলে যাচ্ছে। কি কারণের জন্য? প্রশাসনকে বলার পরে প্রশাসন করছে না, এখন আমাদের ছেলেপেলাদের নিয়ে চলে যাচ্ছে। দুর্ঘটনা কেন হয়েছে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হচ্ছে। যে ড্রাইভার আছে, যে গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, বাস চালাচ্ছে, কার এক্স্যাক্টলি ফল্ট, ওটা আমি সিসিটিভি ফুটেজ নিয়ে অথবা উইটনেস স্টেটমেন্ট নিয়ে আমি রেকর্ড করে নেব, আর তারপরে ইনভেস্টিগেশন করবো। জলমগ্ন খানাকুল আর সেখানে চাষের ক্ষতি। এখনো পর্যন্ত জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা, টানা বৃষ্টি, ডিভিসির জল ছাড়া আর তাতে বিপদ। এখনো বিঘার পর বিঘা জমি জলমগ্ন, চাষের জমিতেই আগাছা, কচুরিপানা। একবারে ডুবে আছে, জ্যৈষ্ঠ মাস থেকে জল মাঠে একটু ডুবে, একবারে আষাঢ় মাস থেকে একবারে পুরো ডুবে আছে। আর জমিতে সব পানা বর্মা উসে হয়ে ভর্তি হয়ে গেছে, চাষ তো কিছু হচ্ছে না। এখন তো জল নিকাশির রাস্তা নেই। যদি এক মানুষ জল হয়ে থাকে তাহলে কি করে হবে? কিছুই তো হচ্ছে না। বন্যার জল, বৃষ্টির জল সব জমে রয়েছে, পরিস্থিতি খুবই খারাপ। শসা হতো, সরষে হতো, লঙ্কা হতো, তা মূলের ওই চাষ সবই হতো, কিন্তু কিছুই করতে পারা যাচ্ছে না। এই জ্যৈষ্ঠী থেকে জল ঢুকেছে, জল আর বেরোচ্ছে না, পাট সব চলে গেছে। তাহলে পয়সা করে কোথায় পাবো, কী করে চলবে সংসার? এবছর অনেকগুলো বন্যা হয়েছে এবং বৃষ্টিটাও যেহেতু বেশি হয়েছে, চাষিদের খুব ক্ষতি হয়েছে। অরোরা খালের ওপর হচ্ছে একটা সুইলিশ গেট হচ্ছে শোষাখালীতে, তো সেই জন্য জলটাও অনেকটা ঘেরা রয়েছে। কাজটা হোক, আমরা চাই পরবর্তীকালে চাষবাসের সুবিধা হবে। আলোচনা করছি যে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে জল নিকাশি করা যায় এবং হচ্ছে চাষিদের চাষ করার ব্যবস্থা করা যায়। ধানের জমিতে পোকার হানা, কালনায় ধান চাষে ব্যাপক ক্ষতি। ধুলোর মতোই গুড়িয়ে যাচ্ছে ধান, ওষুধ দিয়েও পোকা আটকানো যাচ্ছে না। দুশ্চিন্তায় কালনা 2 নম্বর ব্লকের ধান চাষিরা। শোষক পোকা এবছর ব্যাপক হারে, আমরা একবার করে ওষুধ দিয়েছি, তাতেও মানেনি। দ্বিতীয়বার দিয়েছি, এখন থেমে আছে। তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না, লাগবে কি লাগবে না, কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক। মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে? হ্যাঁ, ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম খড় করে দিয়েছে। এই যে কন্ডিশনটা চলছে, বাদামি শোষক পোকা সাধারণভাবে হয় কি, বেশি ঘন করে গাছ মরলে, গাছে বেশি সার দিলে, আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না, আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে, তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমরা জানাচ্ছি, এদের আমরা সচেতন করছি যাতে ডিলারদের কাছে আসলে ডিলারের সঠিক ওষুধ দেয়।